তবে সহজে ঘরে কি কি এক্সারসাইজেস করলে আমরা কোমরে ব্যথা থেকে মুক্তি পাবো এবং কোন কোন এক্সারসাইজগুলো আমাদের করা চলবে না, অর্থাৎ এক কথায় ডুজ আর ডোন্টস, কোন এক্সারসাইজগুলো করলে আমরা মুক্তি পাবো এবং কোন এক্সারসাইজগুলো করলে আমাদের সমস্যা বেড়ে যাবে। নমস্কার, আজকে আমরা কোমরের ব্যথার এক্সারসাইজের দিকে একটু আলোকপাত করব। কোমরে ব্যথার ক্ষেত্রে বহু রকম আমরা এক্সারসাইজেস করি, তবে সহজে ঘরে কি কি এক্সারসাইজেস করলে আমরা কোমরে ব্যথা থেকে মুক্তি পাবো এবং কোন কোন এক্সারসাইজগুলো আমাদের করা চলবে না, অর্থাৎ এক কথায় ডুজ আর ডোন্টস, কোন এক্সারসাইজগুলো করলে আমরা মুক্তি পাবো এবং কোন এক্সারসাইজগুলো করলে আমাদের সমস্যা বেড়ে যাবে, সেই এক্সারসাইজের ব্যাপারে একটুখানি আমরা আলোকপাত করব। আমরা যদি একটা হিউম্যান স্পাইন দেখি, এই হিউম্যান স্পাইন, অ্যাডাল্ট একটা হিউম্যান স্পাইনে আমরা সচরাচর তিনটে এক্সারসাইজেস করতে পারি। একটা হচ্ছে ফরওয়ার্ড বেন্ড, সামনে ঝুঁকে, একটা হচ্ছে এক্সটেনশন, পেছন দিকে বেন্ড হয়, আর একটা হচ্ছে রোটেশন। এই রোটেশন আবার দুভাবে হয়, একটা হচ্ছে লোয়ার পার্ট রোটেশন, আর একটা হচ্ছে লোয়ার পার্টকে রেখে আপার পার্ট রোটেশন। সেই জিনিসগুলো আমরা কখন করব এবং কোন সময় করব না, সেগুলো নিয়ে একবার আলোচনা করি। যদি আমাদের কোমরের ডিস্কের প্রবলেম হয়, অ্যাকিউট ডিস্ক বাল্জ হয়, ধরুন সামনে ঝুঁকেছে, কোনোভাবে কোনো ভারী ওজন তুলতে গেছে, কোমরে খুব জোর লেগে গেছে এবং তারপরে সে মানুষের সোজা হতে পারছে না, জোর করে সোজা হওয়ার চেষ্টা করলে তার কোমর থেকে পায়ের দিকে ঝিনঝিন করে ব্যথা নেমে আসে, অর্থাৎ তার শরীরটি সামনে ঝোঁকার পরে যখনই ডিস্কটি বেরিয়ে নার্ভে চাপ দিয়েছে সেই মুহূর্তে অ্যাকিউট। সেই সময় কী কী এক্সারসাইজেস চলবে, কী কী চলবে না, অথবা একটি মানুষ সে অনেক দিন ধরে এই ডিস্কের প্রবলেমে ভুগছে, তার কোমর থেকে পায়ের দিকে ব্যথা নেমে আসছে হয়তো 6 মাস বা 1 বছর ধরে, কিন্তু ততটাও তীব্র ব্যথা নয় যে সে হাঁটাচলা করতে পারছে না, কিন্তু হাঁটাচলা করতে গেলে একটু সমস্যা আসছে এবং তার যখন এমআরআই রিপোর্ট আসছে সেখানে হয়তো 3টি লেখা আসছে। একটা হচ্ছে ফ্যাসিয়েট জয়েন্ট আর্থোপ্যাথি, সেকেন্ড হচ্ছে হাইপারট্রফি অফ লিগামেন্টাম ফ্ল্যাভাম, আর তার সাথে হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। এই 3টি লেখা আছে। এই ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজেসগুলো আলাদা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে আছে স্পন্ডেলাইটিস, অর্থাৎ স্পেসিফিক কোমরে যে আমাদের যে স্পাইনাল 5টি ভার্টিব্রা আছে, সচরাচর 5টা ভার্টিব্রা থাকে কোমরে, নাম্বার 1 থেকে নাম্বার 5 অবধি, তার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস ডিজেনারেটিভ চেঞ্জেস হয়েছে, ক্ষয়ে গেছে। তা সেই ক্ষেত্রে আমরা কী কী ব্যায়াম করব। এবার আমরা শুরু করছি অ্যাকিউট ডিস্ক বাল্জ নিয়ে। একদম হয়তো সদ্য সেই মানুষটি কোমরে কোনোভাবে সামনে ঝুঁকেছে, কোনো ভারী ওজন তুলতে গেছে, লেগেছে এবং জেলেটি নার্ভকে চাপ দিয়েছে, সেক্ষেত্রে আমরা কী কী এক্সারসাইজ করতে পারি। অ্যাকিউট ডিস্ক প্রোল্যাপসে আমরা পেশেন্টকে সচরাচর বলি এক্সটেনশন এক্সারসাইজেস করতে, স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজে। সেক্ষেত্রে পেশেন্ট প্রোন লাইং অর্থাৎ উপরে শুয়ে পড়বে, উপরে শোয়ার পরে সে চেষ্টা করবে আস্তে আস্তে বুকটি ওপর দিকে তোলার, যদি সম্ভব হয় সে হাতের সাপোর্টে তুলবে, যদি সম্ভব আরও তার ইজি হয় ব্যাপারটা করতে তাহলে হাত পাশে রেখে আস্তে আস্তে করবে। এই এক্সারসাইজটি করবার সময় মনে রাখতে হবে ফার্স্ট কিন্তু গ্লুটিয়াস অর্থাৎ হিপের গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটিকে আগে কন্ট্রাক্ট করতে হবে। আগে কন্ট্রাক্ট করার পরে সে যদি এক্সটেনশনটি করে তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট পাবে। এটা হচ্ছে স্পাইনাল এক্সটেনশনের ফার্স্ট। সেকেন্ড, সে সুপাইনে শোবে, চিত হয়ে শোবেন উনি। চিত হয়ে শোয়ার পরে সুপাইনে শুয়ে হাঁটু দুটো ভাঁজ করে গোড়ালি দিয়ে অল্প হালকা করে পুশ করতে হবে। মনে রাখবে সবসময় পায়ের পাতা রেখে কিন্তু এক্সারসাইজটি হয় না, গোড়ালি দিয়ে আস্তে করে বেডটাকে পুশ করে কোমরটিকে তোলা। এক্ষেত্রে দেখছেন এই যে কোমরটি বিছানা থেকে উঠছে, যতটা আরাম নিয়ে করা যাবে, অর্থাৎ গায়ের জোরে করা চলবে না বা খুব কতটা তুলতে পারছি সেরকম মাথায় রাখলে চলবে না। তুলে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে নামানো, এটাও কিন্তু ডিস্কের ক্লোজিং করে এক্সটেনশন। এরপরে রোটেশন, স্পাইনকে আস্তে আস্তে লোয়ার স্পাইনে আমরা হিপের দিক থেকে রোটেশনটি কিন্তু এক্ষেত্রে করি, ডান দিকে রোটেশন এবং বাঁ দিকে রোটেশন। এই 3টি ব্যায়াম আমরা বাড়িতে রেকমেন্ডেশন করি যদি অ্যাকিউট হয়, এবং অ্যাকিউট ডিস্ক প্রোল্যাপসে চেষ্টা করতে হয় ব্যথাটি কমার পর এক্সারসাইজেস করা। যখন খুব ব্যথা নাবে সে সময় এক্সারসাইজেস করতে নেই, তাতে
ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এবার অ্যাকিউট ডিসপ্রোল্যাপসে আমরা কি কি এক্সারসাইজেস এড়িয়ে যাব, করব না। ফার্স্ট হচ্ছে আমরা শুয়ে অনেক সময় এইভাবে পাইরিফর্মিস স্ট্রেচ করি, রাইট সাইডে পাইরিফর্মিস মাসেল আছে, স্ট্রেচ করি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুটো হাঁটু কিন্তু বুকের দিকে আসছে, এটা কিন্তু সামনে ঝোঁকার মধ্যে একটা পজিশন হচ্ছে, যেখানে যে জেলিটি বেরিয়েছে তার কিন্তু আরো বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এর বদলে আমরা কিন্তু একটা পা বুকের দিকে এনে করতে পারি জিনিসটিকে নিয়ে। সেকেন্ড, কোনোভাবেই দুটো পাকে ওপর দিকে তুলে এক্সারসাইজেস চলবে না। এই দুটো পাকে ওপর দিকে এক্সারসাইজেস করলে একই জিনিস হবে, কোমরের ডিস্কে চাপ বাড়বে। তার বদলে একটি হাঁটুকে ভাঁজ করে এই পাটিকে সোজা করে তোলা গেলেও যেতে পারে। এটি হচ্ছে সেকেন্ড। আর তৃতীয়, বহু মানুষ বসে সামনের দিকে হাত দিয়ে ঝোঁকে, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন স্পাইনে সি কার্ভ ডেভেলপ হচ্ছে। এটাও কিন্তু অ্যাকিউট ডিসপ্রোল্যাপসের ক্ষেত্রে করা চলে না, এক্ষেত্রে ব্যথা বাড়ে। এবং বিছানা থেকে ওঠা, আমরা যেরকম বহু মানুষ এইভাবে ওঠে, যেটা আমি দেখাচ্ছি, এইরকমভাবে উঠে বসেন, এক্ষেত্রে কিন্তু কোমরে ইনজুরি হওয়ার চান্সেস বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে পাশ ফিরে শুয়ে আস্তে করে পাটি ঝুলিয়ে দিয়ে হাতের প্রেশার দিয়ে ধীরে ধীরে ওঠা, অত্যন্ত স্লো ওয়েতে। এটা কিন্তু অ্যাকিউট ডিসপ্রোল্যাপসের ক্ষেত্রে করা হয়। এবারে আমরা চলে আসি ক্রনিক পিআইভিডির ক্ষেত্রে। ক্রনিক পিআইভিডির ক্ষেত্রে কি হয়, সেই একই জিনিস, যে জেলিটি বেরিয়ে নার্ভে চাপ দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমরা এমআরআই রিপোর্টে তিনটি লেখা দেখতে পাই। একটা হচ্ছে হাইপারট্রফি অফ লিগামেন্টাম ফ্ল্যাভাম, লিগামেন্টাম ফ্ল্যাভাম ঠিক এর পেছন দিকে স্পাইনাল ক্যানালের পেছন দিক দিয়ে যাচ্ছে। আরেকটি দেখা যায় যে ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি, এইখানে ফ্যাসেট জয়েন্টটা আছে। আর ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, এই ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু শুরুতে এক্সটেনশন এক্সারসাইজেস দিই না। পেশেন্ট 6 মাস বা 1 বছর ধরে রোগে ভুগছে বা তার দীর্ঘদিন ধরে, এক্ষেত্রে আমরা বেসিক্যালি কয়েকটা ব্যায়াম দিই। ক্রনিক পিআইভিডির ক্ষেত্রে আমরা পেশেন্টকে নি টু চেস্ট এক্সারসাইজ দিয়ে দিই, ফ্লেকশন এক্সারসাইজেস। এই ফ্লেকশন এক্সারসাইজের ক্ষেত্রে কি হয়, স্পাইনের ক্যানেল ডায়ামিটারটা বেড়ে যায়, এবং সেক্ষেত্রে স্পাইনাল কর্ড, যেটি স্পাইনাল ক্যানেল দিয়ে যাতায়াত করছে, তার জায়গাটি বেড়ে যায়। অর্থাৎ স্পাইনাল ক্যানেলে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, যেটা কোমরের ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখি 18 মিলিমিটার বা 19 থাকে, সেই জায়গাটা কিন্তু রাখতে হয়। ফার্স্ট এক্সারসাইজেস হচ্ছে হাঁটু দুটি ভাঁজ করে আমরা বুকের দিকে নিয়ে আসা, 10 থেকে 12 সেকেন্ড রাখা, আস্তে আস্তে নামিয়ে দেওয়া, এক্ষেত্রে স্পাইনাল ক্যানেলের ডায়ামিটার বেড়ে যায়। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে সেম রোটেশন, ডান দিক বাঁ দিক, এক্ষেত্রে ফ্যাসেট জয়েন্টের তার সাথে পেরিকোল্যামিনার যে জাংশন, সেই পেরিকোল্যামিনার জাংশনে কিন্তু মোবিলিটিটা আমরা সুন্দরভাবে পেতে পারি। এটিকে আমরা ফার্স্ট স্টেজ, সেকেন্ড অথবা থার্ড, এভাবে বিভিন্নভাবে আমরা গ্রেডেশন বাড়াতে পারি, অবস্থা বুঝে বা একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে। এবং তৃতীয়, আমরা নিউরাল গ্লাইড করতে পারি, সেলফ নিউরাল এক্সারসাইজেস। যে ধরুন আমার যদি ডান পাটা দিয়ে ব্যথা নাবে, ডান পা সোজা, অ্যাঙ্কেল এক্সটেনশন, ছাতির দিকে তাকিয়ে থাকা, এবং সায়াটিক নার্ভ ফ্লসিং, এই এক্সারসাইজটা আমরা করতে পারি বা হোম এক্সারসাইজে দিতে পারি। এক্ষেত্রে কিন্তু খুব ভালো আরাম পাওয়া যায় এক্সারসাইজের ক্ষেত্রে। আর হোম এক্সারসাইজে বহু ক্ষেত্রে আমরা ম্যাকেনজি টেকনিক, ম্যাকেনজি এক্সারসাইজও রেকমেন্ড করি। পরিশেষে কিছু কথা বলতেই হয় যে কোমরের ব্যথা যে কোনো কন্ডিশন থেকে আসুক না কেন, কয়েকটি জিনিস মাথায় রাখতে হয় গ্লোবাল কন্ডিশনের ক্ষেত্রে, যে কি কি করব না। ফার্স্ট হচ্ছে যে কোনো স্পাইনাল কন্ডিশনে আমাদের ওয়েস্টার্ন টয়লেট ইউজ করতে হয়, ইন্ডিয়ান টাইপ অফ টয়লেট নয়, অর্থাৎ কমোড ইউজ করাটা বাঞ্ছনীয়। দ্বিতীয় কথা হচ্ছে এক্সারসাইজ চলাকালীন বা এক্সারসাইজ করবার সময় যে কোনো রকম ডিসকমফোর্ট বা ব্যথা যদি বাড়ে, ইমিডিয়েট আমাদেরকে এক্সারসাইজ স্টপ করে এক্সপার্টের সাথে যোগাযোগ করা উচিত। তৃতীয়, অ্যাকিউট ফেজ, অর্থাৎ যদি কখনো যখন কোমরের ব্যথা শব্দ হচ্ছে, প্রথম 72 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু গরম সেঁক এড়িয়ে যেতে হয়, কোল্ড কম্প্রেশন নেওয়াটা বেটার। ক্রনিক ক্ষেত্রে যদি 5-6 দিন হয়ে যায় বা 72 ঘন্টার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গরম সেঁক নিলে আমরা আরাম পেতে পারি। আর সামনে ঝুঁকে ভারী ওজন তোলা কোনোভাবে উচিত নয়। সামনে ঝুঁকে ভারী ওজন তুললে স্পাইনের ডিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যে কোনোভাবেই স্পাইনটা ডিঅ্যারেঞ্জ হোক না কেন, সেটা আইদার আপনার ডিসপ্রোলাপস থেকে হোক বা অ্যান্টেরোলিস্থেসিস বা রেট্রোলিস্থেসিস অথবা স্পন্ডিলাইটিস থেকে হোক, সেক্ষেত্রে ডিঅ্যারেঞ্জমেন্টটি বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর প্রলংড ওয়াকিং যদি
অনেকটা হাঁটাচলা করতে গিয়ে পা দিয়ে ব্যথা নেভে আসে, অধিকাংশ ক্ষেত্রে ওটা ক্লডিকেশন থেকে হয়। সেই ক্লডিকেশন থেকে যদি হয়, পা ঝিনঝিনে যদি ব্যথা নামে, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে যন্ত্রণাটি শরীরের মধ্যে হবার আগেই কিন্তু আমাদের হাঁটাচলা বন্ধ করতে হয়, কারণ পেনকে প্রভোগ করে কোনো লাভ হয় না। দুবেলা এক্সারসাইজেস করাটা উচিত। সে আমাদের ধীরে ধীরে কোর মাসেলের স্টেবিলিটি বাড়াতে হয়। কোর মাসেলের স্টেবিলিটি বাড়লে লিগামেন্ট এবং হাড়ের জয়েন্টের ওপরে লোডটা কমে যায়। খুব যদি ব্যথা বাড়ে সেক্ষেত্রে আমরা স্পাইনে, কোমরে আমরা লাম্বার বেল্ট ইউজ করতে পারি বা লেস ফুল এলএস বেল্ট ইউজ করতে পারি, কিন্তু প্রলংড বেল্ট ইউজ করা ভালো নয়। প্রলংড বেল্ট যদি আমরা ইউজ করি, কোমরের বেল্ট, সেক্ষেত্রে মাসেল কিন্তু ডিজিউজ অ্যাট্রফি হয়ে যায় এবং শরীর বেল্টের ওপরে নির্ভরশীল হয়ে যায়।